আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সেস নিয়ে কথা বলবো। আমি প্রথমে বলতে চাই, মানব সভ্যতার বিকাশের ইতিহাসই আসলে শক্তি ব্যবহারের ইতিহাস। একসময় মানুষ শুধু আগুন চিনতো, এখন আমরা সূর্যের আলো, বাতাসের গতি, পানির প্রবাহ, এমনকি পৃথিবীর অভ্যন্তরের তাপ পর্যন্ত কাজে লাগাতে পারি। আজকের দুনিয়ায় শক্তি শুধু প্রযুক্তির নয়, টিকে থাকার প্রশ্ন। ক্রমবর্ধমান জনসংখ্যা ও শিল্পায়নের চাপে জীবাশ্ম জ্বালানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর তার সাথে বাড়ছে কার্বন নির্গমন ও জলবায়ু পরিবর্তনের হুমকি। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ, বায়োমাস, ভূতাপীয় শক্তি হচ্ছে আশার আলো। এই শক্তিগুলো প্রকৃতি থেকে অবিরামভাবে পাওয়া যায় এবং পৃথিবীর পরিবেশে দীর্ঘমেয়াদে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই উৎসগুলো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, কেমনভাবে মাইকেল ফ্যারাডের বৈদ্যুতিক আবিষ্কার আজকের প্রযুক্তির ভিত্তি গড়েছে, এবং কেন নবায়নযোগ্য শক্তি ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির ও পরিবেশের মূল চালিকা শক্তি হতে পারে। শক্তির এই রূপান্তর শুধু প্রযুক্তির নয়, এটি মানবতার টিকে থাকার দিক নির্দেশনা। এখানে হাউ টু মিটিগেট দি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ শিরোনামের অধীনে জলবায়ু পরিবর্তন প্রশমন বা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ধারণাটি ব্যাখ্যা করে। এতে দেখানো হয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার তিনটি প্রধান উপায় রয়েছে: কার্বন সিকোয়েস্ট্রেশন, কার্বন সাবস্টিটিউশন এবং কার্বন কনজারভেশন। কার্বন সিকোয়েস্ট্রেশন বা কার্বন সংবন্ধন করা বলতে বোঝানো হয় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে তা মাটিতে, গাছপালা বা গাছপালায় বা ভূগর্ভে সংরক্ষণ করা, যাতে এটি আর পরিবেশের গরমের প্রভাব ফেলতে না পারে। কার্বন সাবস্টিটিউশন মানে হলো জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, যেমন সৌর, বায়ু বা জলবিদ্যুৎ, যা কার্বন নিঃসরণ কমায়। আর কার্বন কনজারভেশন বা কার্বন সংরক্ষণ বোঝায় শক্তি দক্ষতা বৃদ্ধি, বন রক্ষা ও টেকসই জীবনযাপন অবলম্বন করে বিদ্যমান কার্বন নির্গমনকে সীমিত রাখা। এই তিনটি কৌশল একসাথে প্রয়োগ করলে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, এবং এটি একটি টেকসই ভবিষ্যতের পথ তৈরি করা যায় এতে। এই স্লাইডটির শিরোনাম এনার্জি কনজাম্পশন, যেখানে বিশ্বের জ্বালানি ব্যবহারের ধরন এবং বিদ্যুৎ উৎপাদনের উৎস সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। বাম দিকের চার্টে দেখা যাচ্ছে 2019 সালে আহ, বিশ্বের চূড়ান্ত শক্তি ব্যবহারের মধ্যে সবচেয়ে বড় অংশ দখল করেছে তেল, প্রায় 37%। এরপর রয়েছে বিদ্যুৎ, 21.7%। এটি স্পষ্ট করে যে এখনো বিশ্বের অধিকাংশ শক্তি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। অন্যদিকে ডান দিকের চার্টে 2020 সালের তথ্য অনুযায়ী দেখা যায় বিশ্বের বিদ্যুৎ উৎপাদনের 61.3% এখনো আসে জীবাশ্ম জ্বালানি থেকে, যার মধ্যে গ্যাস 23.4%, কয়লা 35.1% এবং তেল 2.8%। নবায়নযোগ্য শক্তির উৎস যেমন হাইড্রো 16%, বায়ু সৌর 9.3% এবং বায়োমাস ও ভূতাপীয় শক্তি 2.6% মিলিয়ে প্রায় এক চতুর্থাংশ বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখছে। এই উপাত্তগুলো প্রমাণ করে যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এখনো বৈশ্বিক শক্তি ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে হলে জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহারে আরো জোর দিতে হবে। তাহলে আমরা এখন দেখি রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনের জন্য আমাদের কি কি পদ্ধতিতে আমরা রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে সোলার পাওয়ার। It harnesses sunlight to generate electricity. Wind power, it uses wind turbines to produce clean energy. Hydropower, it generates power from flowing water. Nuclear power, it generates power from the nuclear sources. Biomass energy, it generates power from the biomass source managed sustainably. ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়? ইলেকট্রিসিটি বলতে বোঝায় এটা একটা ফিজিক্যাল ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রেজেন্স অ্যান্ড ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। অর্থাৎ আমরা যখন ইলেকট্রিক চার্জ কে ফ্লো করতে পারি, অর্থাৎ ইলেকট্রনকে চার্জ করতে পারি, এটাই হচ্ছে এই বিষয়টাকে তখন আমরা ইলেকট্রিসিটি বলি। ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা ইলেকট্রনকে ফ্লো করার একটা ব্যবস্থা করি, এটাকে বলা হয় ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি জেনারেশনের কি কি পদ্ধতি আছে? একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা লাইটনিং, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, ব্যাটারি ফুয়েল সেল, ফটো ইলেকট্রিক ইফেক্ট, সোলার সেলস, থার্মো ইলেকট্রিক ইফেক্ট, থার্মোকাপলস, থার্মোপাইলস, থার্মোইউনিক কনভার্টার্স। তারপরে আছে পিজো ইলেকট্রিক ইফেক্ট, এবং ফাইনালি নিউক্লিয়ার ট্রান্সফরমেশন বা নিউক্লিয়ার ফিশন। এই যে বিদ্যুৎ নিয়ে আমরা কথা বলছি, বিদ্যুতের সর্বপ্রথম যে আইডিয়া দেয় সেটা হচ্ছে 1800
বিশের দশকে এবং 1830-এর দশকের দিকে ব্রিটিশ সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম একটি পদ্ধতি আবিষ্কার করেন, যে পদ্ধতিটি আজকে পর্যন্ত আমাদের বিদ্যুৎ আবিষ্কারের প্রধান পদ্ধতি হিসেবে কাজ করছে। এটার মেথডটা হচ্ছে মুভমেন্ট অফ এ লুপ অফ ওয়্যার অর ডিস্ক অফ কপার বিটুইন দ্য পোলস অফ এ ম্যাগনেট। অর্থাৎ আমরা কপারের যে কুণ্ডলী আছে, কুণ্ডলীর মধ্যে যদি একটা ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোলকে আমরা মুভ করাতে পারি, তাহলে সেখান থেকে ইলেকট্রন ফ্লো করে এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এটাই হচ্ছে মাইকেল ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। এই যে জিনিসটা আমি আগেও দেখিয়েছি যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনটা কি। এখানে আপনারা দেখেন যে আহ, আহ, উম, আহ, তামার তারের কুণ্ডলী আছে, এই তামার তারের কুণ্ডলীর ভিতর দিয়ে একটা ম্যাগনেট মুভ করছে, এবং এতে করে এই যে ভোল্টামিটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। ফটোইলেকট্রিক এফেক্ট, সেটা এখানে কোনো ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন কাজ করে না, কিন্তু এখানে ফটোভোল্টাইক সেলের মাধ্যমে এখানে যখন সূর্য রশ্মি পড়ে তখন সেখান থেকে কিছু ইলেকট্রন ফ্লো করে এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। এটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে আমরা যে বিদ্যুৎ তৈরি করি আমাদের বাসা বাড়িতে, বিভিন্ন বাসা বাড়ির ছাদে বা ইন্ডাস্ট্রির ছাদে, যখন আমরা ফটোভোল্টাইক সেলস ইউজ করি তখন সেখান থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুৎটা কিন্তু কিন্তু আমাদের যে ন্যাশনাল গ্রিড আছে, ন্যাশনাল গ্রিডে নেওয়া সম্ভব। এটা হচ্ছে থার্মো ইলেকট্রিক ইফেক্ট। এখানে থার্মো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে আমরা যদি কোনো একটা মেটালিক দণ্ড বা আয়রনের ওয়্যারকে একদিক দিয়ে উত্তপ্ত করি এবং আরেক দিক দিয়ে উত্তপ্ত না করি, তাহলে এখানে যে তাপের বিভেদ সৃষ্টি হয়, এই বিভেদের কারণে এখান থেকে কিছু ইলেকট্রন ফ্লো করে, এটাকে বলা হয় থার্মো ইলেকট্রিক ইফেক্ট। এগুলো ইকোনমিক্যালি ফিজিবল না, যে কারণে আমরা কমার্শিয়ালি এই ধরনের বিদ্যুৎ উৎপাদন আমরা এখন দেখি না, খুব একটা দেখা যায় না, তবে এগুলো গবেষণা পর্যায়ে এখনো আছে। আর জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টটা, এখানে আমি একটা কথা বলে রাখি, থার্মো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে কিন্তু মাইকেল ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কাজ করে না, কিন্তু জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে কিন্তু ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কাজ করে। এখানে আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে উত্তপ্ত আহ, জল আছে, সেই জলকে যখন আমরা আহ, কোনো একটা পাইপের মাধ্যমে উপরের দিকে প্রবাহিত করতে পারি এবং এখান থেকে যে স্টিমটা বের হয় সেই স্টিম দিয়ে আমরা যদি টারবাইনকে মুভ করাতে পারি এবং টারবাইন যদি জেনারেটরকে মুভ করে, তাহলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এটা হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটা পৃথিবীর কোথাও কোথাও আছে, তবে ইকোনমিক্যালি এগুলো ফিজিবল না, খুব বেশি ফিজিবল না, এই জন্য আমাদের মতো ছোটখাটো দরিদ্র দেশে এই সমস্ত ব্যবহার আমরা করতে পারি না। তারপর হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। এটা হচ্ছে এক ধরনের ক্রিস্টাল। এই ক্রিস্টালকে যখন দুই দিক দিয়ে চাপ দেওয়া হয় তখন সেখান থেকে কিছু ইলেকট্রন মুভ করে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটা এক ধরনের পদ্ধতি, এখানে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কাজ করে না। হাইড্রো পাওয়ারে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কাজ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে ওয়াটার রিজার্ভয়ার, কোনো এক জায়গায় পানি বাদ দিয়ে যে রিজার্ভয়ার তৈরি করা হয়, সেই রিজার্ভয়ার যখন একটি পাইপ দিয়ে প্রবাহিত হয় তখন খুব উচ্চ চাপে যখন এগুলো উচ্চ স্রোতে যখন এগুলো প্রবাহিত হয় তখন সেটি টারবাইনকে মুভ করে, এবং এই টারবাইন যখন জেনারেটরকে মুভ করে তখন সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আমাদের যে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে এখানে একই পদ্ধতিতে সেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। প্রসেস অফ উইন্ড এনার্জির ক্ষেত্রে আমাদের ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন কাজ করে। এখানে মূল বিষয়টা হচ্ছে উইন্ড মিলের যে পাখাগুলো আছে সেই পাখাগুলো বাতাসের মাধ্যমে ঘোরানো হয়। এটা ঘোরার সময় এটা টারবাইনকে মুভ করে এবং টারবাইন জেনারেটরকে মুভ করে এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। এটাই হচ্ছে উইন্ড এনার্জির মূল ভিত্তি। এখানে নিউক্লিয়ার ট্রান্সফরমেশন টু ইলেকট্রিসিটি দুইভাবে হতে পারে, ফিশন প্রক্রিয়ায় হতে পারে, ফিউশন প্রক্রিয়া হতে পারে। ফিশন প্রক্রিয়া হচ্ছে যখন রেডিও অ্যাক্টিভ অ্যাটমকে স্প্লিট করা হয় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয় এবং সেই তাপশক্তি দিয়ে আমরা ঠান্ডা পানিকে গরম করে সেখান থেকে বাষ্প তৈরি করি, এবং এই বাষ্প যখন টারবাইনকে মুভ করে তখন সেটি জেনারেটরকে মুভ করে এবং তখন সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। আর ফিউশন হচ্ছে যখন আমরা অ্যাটমকে একত্রিত করি তখন যে প্রক্রিয়ায় শক্তি তৈরি হয় সেটা হচ্ছে ফিউশন। সাধারণত ফিশন প্রক্রিয়ায় আহ, আমাদের পৃথিবীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ তৈরি করা হয়। এখানে দেখেন এই জায়গায় যেমন রিয়েক্টর ভেসেল আছে,
এখান থেকে পানিগুলো প্রবাহিত হচ্ছে, এখানে এসে এখানে যে তাপশক্তিগুলো নির্গত হচ্ছে সে তাপশক্তি এখান থেকে আম, উম, এই ঠান্ডা পানিকে বা জলকে বাষ্পে রূপান্তর করছে। এই বাষ্পটা যখন টারবাইনের ভিতর, টারবাইনের মধ্যে টারবাইনকে মুভ করে, তখন এই টারবাইন জেনারেটরকে মুভ করে এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। আহ, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্ল্যান্ট থেকে আমরা অনেক কম খরচে অনেক বিদ্যুৎ তৈরি করতে পারি। বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানেও একই প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরি করার আহ, পদ্ধতি কাজ করবে। ওয়েভ এনার্জি এখানে অনেকটা উইন্ডমিলের মতোই, এখানে সমুদ্রের যে ওয়েভ আছে, ঢেউ আছে, সেই ঢেউকে আমরা ব্যবহার করছি। সেই ঢেউকে ব্যবহার করার ফলে এখানে কিন্তু ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনই কাজ করে, ভিতরে জেনারেটর মুভ হয় এবং জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি হয়। এখানে এই প্রক্রিয়াটা দেখানো হয়েছে যে ওয়েভগুলো কিভাবে টারবাইনকে মুভ করছে এবং টারবাইন কিভাবে জেনারেটরকে মুভ করছে। ইলেকট্রিসিটি ফ্রম টাইডস, সমুদ্রের যে জোয়ার ভাটা আছে, সে জোয়ার ভাটা থেকেও এই ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। বায়োমাস গ্যাসিফিকেশন পাওয়ার জেনারেশন, এখানে বায়োমাস থেকে আমরা কিভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি সেই প্রক্রিয়াটি এখানে দেখানো হয়েছে। এখানে আপনারা দেখেন একটা উডের একটা চেম্বার আছে, সেখানে উড দেওয়া হয়, তারপরে সেখানে বাতাস দিয়ে সেটাকে কম্বাসশন করা হয়, এটা রিডিউস হয়ে গ্যাস তৈরি হয়, এই গ্যাসটি একটা বয়লারের মধ্যে যায়, সেখানে এটা বার্ন হতে থাকে এবং এখানে যে পানি সরবরাহ করা হয় সে পানিটা স্টিমে রূপান্তরিত হয়, স্টিমে রূপান্তরিত হয়ে এটা যখন টারবাইনকে মুভ করায় তখন জেনারেটর মুভ করে এবং জেনারেটর মুভ করলে তখন সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইজ ইট রিয়েলি রিনিউয়েবল? এই যে বায়োমাস এনার্জির কথা আমরা বলছি, এটা কি রিনিউয়েবল বায়োমাস এনার্জি? হাউ ইট ক্যান বি রিনিউয়েবল, এই কথাগুলো আম, আমি আম, আপনাদেরকে এর আগেও বলেছি, এখনো বলছি যে যদি সাস্টেনেবল ম্যানেজমেন্টের মাধ্যমে ফরেস্টের বায়োমাস তৈরি করা হয় এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, তাহলে সেটি অবশ্যই রিনিউয়েবল হবে। আর যদি সাস্টেনেবল না হয়, তাহলে কোনোভাবে এটা সেখান থেকে আহ, মানে সাস্টেনেবল বেসিসে বিদ্যুৎ তৈরি করা সম্ভব নয়। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, ইলেকট্রিসিটি জেনারেশন ইউজিং দি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, হাউ ডু দে ওয়ার্ক? তারা কিভাবে কাজ করে? আমি আশা করি আমার ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে বুঝে থাকেন তাহলে এটার আনসার দিতে পারবেন। পটেনশিয়াল রিনিউয়েবল এনার্জি সোর্সেস ফর ইলেকট্রিসিটি জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য পটেনশিয়াল রিনিউয়েবল এনার্জি সোর্সেসগুলো কি আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। ইম্পর্টেন্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন ইন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য ইলেকট্রিসিটি জেনারেশনের যে গুরুত্ব, এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট মনে রাখার চেষ্টা করব: ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, নিউক্লিয়ার ফিশন, ইলেকট্রিসিটি জেনারেশন ফ্রম দ্য বায়োমাস সোর্সেস। সবশেষে বলা যায়, নবায়নযোগ্য শক্তি শুধু বিকল্প নয়, এটি এক নতুন দৃষ্টিভঙ্গি। ফসিল জ্বালানির যুগ শেষের দিকে, আর পৃথিবী ধীরে ধীরে সৌর প্যানেল, বায়ো টারবাইন, জলবিদ্যুৎ বাঁধ ও বায়োমাস প্ল্যান্টে ভর করে এগিয়ে চলছে। বৈদ্যুতিক শক্তি উৎপাদনের আধুনিক পদ্ধতিগুলো যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, থার্মো ইলেকট্রিক বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, সবই এক অর্থে মানুষের সৃষ্টিশীলতার প্রতীক। এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা শুধু বিদ্যুৎই তৈরি করছি না, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করছি। টেকসই উন্নয়নের জন্য এখন প্রয়োজন নীতিগত সমর্থন, দক্ষ প্রযুক্তিবিদ ও জনসচেতনতা। ভবিষ্যতের বিশ্বে যে দেশ নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করবে, সে দেশই নেতৃত্ব দেবে অর্থনীতি ও পরিবেশ উভয় ক্ষেত্রে। তাই আমাদের শিক্ষার্থীদের এই বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি, কারণ তোমরাই আগামী দিনের শক্তি নীতি নির্ধারক, গবেষক ও প্রকৌশলী। একবিংশ শতাব্দীর প্রকৃত শক্তি হবে জ্ঞানের শক্তি, আর তার ভিত্তি হবে নবায়নযোগ্য শক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহার। আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আহ, আমাকে প্রশ্ন করুন। আমি এই বলে আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।